আসসালামু আলাইকুম, আমি ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পের আজকের আয়োজন থেকে। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের একটা আয়োজন করে থাকি। নর্মালি প্রত্যেক সপ্তাহে এই ধরনের আয়োজনে দুজন গেস্ট থাকে। আজকে একজন দেখতে পাচ্ছেন, আনফর্চুনেটলি আরেকজন আসতে পারেন নাই কমিউনিকেশনের বা যাতায়াতের অসুবিধার কারণে। বাট আমাদের আজকে যিনি গেস্ট আছেন তাকে দিয়ে আমরা আজকে শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের যিনি গেস্ট আছেন তার গল্প আমরা শুনবো, তিনি কীভাবে উদ্যোক্তা হলেন, কেন উদ্যোক্তা হলেন এবং তার অভিজ্ঞতার কথা আমরা ডেফিনেটলি শুনবো। তিনি হচ্ছেন লাবণী আক্তার ঝর্ণা। তিনি তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হেলেন্স, দ্য হেলেন্স। তো দ্য হেলেন্স নিয়ে কীভাবে দ্য হেলেন্সের জন্ম হলো সেটাও আমরা শুনবো এবং চলুন তার সাথে একটু আলাপ করি। ঝর্ণা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ইকবাল ভাইয়া। প্রথমেই হচ্ছে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সবার মাঝে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আমাদের আসলে একটা উদ্দেশ্য আছে যে আপনাদের মতো তরুণ উদ্যোক্তা যারা, তাদেরকে প্রমোট করাও আমাদের একটা উদ্দেশ্য। এবং সেইখান থেকেই মূলত এই আপনাকে ডাকা, যাতে করে আপনি যে ব্যবসা করছেন কোনো রকম স্বার্থ ছাড়া সেখানে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা। কারণ আমার ধারণা এই শোটা যাওয়ার পর থেকে আপনার নিজেরও সেল বেড়ে যাবে এবং আপনার ব্যবসার উন্নতি ডেফিনেটলি হবে। কেন মানে উদ্যোক্তা হওয়ার ইচ্ছে হলো? আপনি তো চাকরি করতে পারতেন। আগে বলেন, পড়াশোনা কোথায় করেছেন? আমি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে আইএসটিতে পড়াশোনা করছি, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টারে। সো ইউ আর স্টিল স্টুডেন্ট? ইয়েস। স্টুডেন্ট হয়েও আপনি একজন উদ্যোক্তা? জি। কেন এই স্বপ্ন কেন কবে মাথায় আসলো যে আমি উদ্যোক্তাই হব, চাকরি করব না? কেন আসলো সাডেনলি বলতে গেলে, বিকজ আমি প্রিপারেশন তো আগে থেকেই ছিল টুকটাক, বাট হঠাৎ করে যখন আম্মুকে প্রস্তাবটা দিলাম যে আম্মু আমি এরকম কিছু একটা কাজ করতে চাচ্ছি, তুমি কি বলো, তখন আম্মু খুব একটা সাপোর্ট দিচ্ছিল না প্রথমে। দেন যখন মনে হলো যে আমি খুব আগ্রহী, তখন বললো ঠিক আছে, তুমি যদি মনে করো কন্টিনিউ করতে পারবে তাহলে করতে পারো। তো তখন থেকে আর কি সব কিছুর আইডিয়া নিয়ে কাজগুলো শুরু করা। আর আমি চাচ্ছিলাম কি বাসায় বসে যেন কিছু একটা করতে হয়। আমি আগে থেকেই মানে জব যদি ওরকম অপরচুনিটি হয় ভালো, সেক্ষেত্রে জবের জন্য চেষ্টা করা যায়। বাট আমার চেষ্টা ছিল আমি বাসায় থেকে কিছু একটা করব, যেন বাসায় আমি সময় দিতে পারি, আম্মু আব্বুকে সময় দিতে পারি এবং নিজেও কিছু একটা করতে পারি। মূলধনটা কি আম্মু আব্বু দিয়েছে প্রথম? হ্যাঁ, মূলধনটা আব্বু আম্মু ছিল, পাশাপাশি কিছু খুব কাছের মানুষের ছিল। কাছের মানুষের ছিল। তো মানে কেন মানে উদ্যোক্তা, এটা তো খুব চ্যালেঞ্জিং একটা কাজ। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যে ধরনের কাজ করছেন অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে, সেটা বাসায় বসে করা যায়, কোনো সন্দেহ নেই। কোনো শোরুম নিতে হচ্ছে না, আপনার নিজস্ব কর্মী আছে আমি যতদূর জানি, তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। বাট এটা তো খুবই চ্যালেঞ্জিং একটা জব। আপনার কেন আমার মনে কাছে হলো? কেন যেন চ্যালেঞ্জিং মনেই হয়নি। ওকে। বিকজ আমি যখন বাবাকে বলেছি, বাবা বলছে ইজি, বিকজ আমার বাবাও একজন বিজনেসম্যান। বলতে গেলে আমার হোল ফ্যামিলি হচ্ছে বিজনেসম্যান, কেউ কোনো জব করে না। সো দ্যাট আমি বাবার থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। প্রোডাক্ট আনা নেওয়া, এভরিথিং, সোর্সিংগুলো সম্পূর্ণ বাবা দেখিয়ে দিয়েছে। কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বর্তমানে? আগে যেটা ছিল সেটা বলি, সেটা হচ্ছে প্রথমে আমি ব্যাগ নিয়ে আসছিলাম, মেয়েদের কিছু লেডিস ব্যাগ, সেগুলো দিয়ে শুরু করেছিলাম। এরপর হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইটগুলো ঘেটে আমি দেখলাম কি আমি শুধু ব্যাগ কেন রাখবো, কিছু পাশাপাশি অন্য কিছু রাখতে পারি। তো এরপর থেকে কিছু ড্রেসেস আনলাম। ড্রেসেস আনার পর দেখলাম ভালোই সেখানে রেসপন্স পাচ্ছে। ড্রেসেস আনার পর স্কিন কেয়ার, লেডিস স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, দেন হচ্ছে জুয়েলারি আইটেম, সব কিছুই টুকটাক বলতে গেলে এখন নিয়ে বিজনেস। ওকে ওকে, গ্রেট। তো এইগুলো আপনি সোর্স করেন কোথায়? আমি এখন যে প্রশ্নগুলোতে যাব, সে আপনার মতো একজন উদ্যোক্তা আমি তৈরি করতে চাই, একজন নারী উদ্যোক্তা, তাহলে সে কী কী করবে? আপনি প্রোডাক্টগুলো সোর্স করেন কোথায়? প্রোডাক্টগুলো আমার ডিলার আছে, তার সাথে আর কি কন্ট্যাক্ট করা আছে। কিছু প্রোডাক্ট বাহির থেকে ডিরেক্ট আসা হয়, সে আমাকে ছবি পাঠিয়ে দেয়, আমি সেগুলো অর্ডার করে দিই। দেশের বাইরে থেকে? হ্যাঁ, দেশের বাইরে থেকে। আর কিছু প্রোডাক্ট কিছু বাংলাদেশি কিছু দোকান আছে, সেখান থেকেও আমি কন্ট্যাক্ট রেখেছি। আমার যদি পছন্দ হয়ে থাকে তাদের। কোথায় পাওয়া যায় দোকানগুলো? এগুলো হচ্ছে পাটুয়া, টুলিত আছে, ইসলামপুর আছে। আপনি নিজেই যান ওইখানে? কিছু কিছু জায়গায় আমি গিয়েছি, কিছু কিছু জায়গায় হচ্ছে বাবা গিয়ে আগে সম্পূর্ণ দেখে আসছে, দেন হচ্ছে আর কি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি। আমার মেইনলি কন্ট্যাক্ট হয় তাদের সাথে ফোনে, আমার খুব একটা যাওয়া হয় না। আপনার মতো করে যদি একজন নারী স্টুডেন্ট লাইফে উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? পরামর্শ আমি মনে করি সব থেকে বড় সাপোর্ট হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির সাপোর্ট যদি না থাকে কখনোই এটা সম্ভব না। আমি লুকোচুরি করে করতে পারবো কয়দিন? কোনোদিনও করতে পারবো না। ফ্যামিলিকে বোঝানোর ট্রিক্স কি?
আম্মু একটু আপসেট। আম্মু প্রথমে না মানে চায়নি। অন্য সবার জন্য ট্রিক্স কি দিবেন আপনি? আপনি তো ধরেন তাদেরকে বুঝিয়ে আচ্ছা আচ্ছা। করেছেন, সবাই হয়তো বুঝতে চাইবে না, সেই ক্ষেত্রে আপনার কৌশল কি হবে? কৌশল হচ্ছে বোঝাতেই হবে, যে কোনো উপায় যে বোঝাতে কোনো হবে। উপায় বোঝাতে হবে। কিন্তু মানে এরকম কি হয় না তাদেরকে দেখাতে কৌশলটা? হবে যে তোমার মধ্যে আত্মবিশ্বাস আছে, তুমি Exactly, পারবে, exactly. তোমার মধ্যে কনফিডেন্ট থাকা লাগবে। কেননা আমরা এখন দেখি বাবা মা মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দিতে হবে, সে পারবে না, সে হয়তো কোনো লাভ রিলেশনশিপে আছে, সে হয়তো অন্য পথেও চলে যেতে পারে, এটা ভেবে তারা অনেক বেশি নার্ভাস, অনেক বেশি চিন্তিত থাকে, সবার মধ্যে কনফিডেন্ট দেখে না। বাবা মা তখনই ছেলে মেয়েকে সাপোর্ট করে যখন দেখে যে তার মধ্যে কনফিডেন্ট আছে, তার মধ্যে আত্মবিশ্বাস আছে, যেটা আমার বাবা আমার প্রতি দেখেছিল। এই জন্যই বাবা সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। আপনি রিলেশনশিপের কথা বলছিলেন, আমি শুনেছি অনেকে সারা রাত টেলিফোনে কথা বলে, হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে অতটা ভাবছে না। আপনি সেখানে পড়াশোনা অবস্থাতেই একটা ব্যবসা শুরু করে দিয়েছেন। আসলে আমার আজকে একটা অবজেক্টিভ আছে, যারা আমি ইদানিং খুব বলা শুরু করেছি যে তুমি পড়ালেখা অবস্থায় কিছু একটা করো, আচ্ছা। পার্ট টাইম চাকরি বা ব্যবসা কিছু একটা করো, সেটা দিয়ে কিছু সেভিংস তৈরি করো এবং সেই সেভিংসগুলো দিয়ে তুমি তোমার ব্যবসাটা একটা বড় জায়গায় নিয়ে যাও। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আলটিমেটলি তো ক্যারিয়ারও হবে না, প্রেমও হবে না, সবই উড়ে যাবে, তাই কেন না? হবে না? নিজে না মানে যদি সারা রাত টেলিফোনে কথা বলে। সারা রাত টেলিফোনে কথা বলার প্রয়োজন আমি মনে করি না। একটা আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে সারা রাত কথা বলতে হয় না। একটা শিডিউল যদি করে নেওয়া যায় যে সকাল থেকে তুমি এই কাজটা করবা, দুপুরে তুমি এই কাজটা, রাতের জন্য তোমার টাইম। আর লাভ লাইফের ক্ষেত্রে যদি বলা যায়, তাকে একটু বুঝিয়ে দিলেই হয়ে যায়। 2-3 ঘন্টা যদি কথা বলে তাও আমি মনে করি অনেক। ইম্পর্টেন্স কথা হচ্ছে যে তোমার প্রতি যদি তার দায়িত্ব থাকে, সে এমনি কথা বলবে। সারা রাত কথা বলে তাকে বিশ্বাস করাতে হবে না যে তুমি তাকে অনেক বেশি পছন্দ করো। বিষয়টা এরকম। তো আপনার মধ্যে সেই ম্যাচুরিটি আসছে। আমি আবার আসতে চাই, জি। আপনার মতো করে একজন উদ্যোক্তা হতে চাই, আপনি তো বললেন পরিবারের সাপোর্টটা সবার আগে দরকার, এরপরে আর কি কি দরকার? অবশ্যই মূলধনের দরকার আছে। আচ্ছা, একটা বিজনেস করতে হলে মার্কেটিং এর বিষয় আছে। আমি যাদেরকে আপনি কর্মী হিসেবে মার্কেটিং রাখবো, কিভাবে শিখেছেন? মার্কেটিং শিখেছি এক্সেলেন্স বাংলাদেশের, আমি অনেক ধন্যবাদ জানাবো। এক্সেলেন্স বাংলাদেশের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। ইভেন বেনজির ভাইয়া, রিয়াজ ভাইয়া, তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। মূলত আমি এখনও আমার বেশি একটা অভিজ্ঞতা হয়নি, বাট যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাদের জন্যই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর কি কি লাগে? আপনি বললেন পরিবারের সাপোর্ট দরকার, মার্কেটিংটা জানা দরকার, ডেফিনেটলি মূলধন দরকার। অবশ্যই কমিউনিকেশনেরও দরকার আছে। আমার সাথে যদি আপনার কমিউনিকেশন না থাকে, আপনি যদি আমাকে না চিনেন, তাহলে তো আপনি আমার প্রোডাক্ট নেবেন না। অবশ্যই বিশ্বাসেরও দরকার আছে। সবার বিশ্বাস অর্জনটা অনেক বেশি দরকার সেই ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। এবং আমি আমার চিন্তাভাবনার সঙ্গে আপনার ক্যারিয়ারটা মিলে গেল বলেই আমি আপনাকে ডাকলাম। সেটা হচ্ছে আমি ইদানিং কিছু উদাহরণ তৈরি করতে চাচ্ছি যারা আর্লি স্টেজে শুরু করেছে নিজের ক্যারিয়ারটা, এবং আমি আপনার মতো করে এরকম আর্লি স্টেজে শুরু করেছিলাম আজ থেকে প্রায় 20 বছর আগে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই চিন্তাটা অনেকেই করছে না। অনেকেই চিন্তা করে লেখাপড়া করব, গ্র্যাজুয়েশন করব, মাস্টার্স করব, তারপর একটা সিভি লিখব, তারপরে চাকরি না পেলে একটা ব্যবসা করব, এইভাবে তারা মনোটোনাস একটা চিন্তার মধ্যে চলে গেছে। সেই ক্ষেত্রে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাকে নিতে চাই যে আপনি পড়াশোনা অবস্থাতেই নিজের ক্যারিয়ারটাকে বেছে নিয়েছেন। কোথায় যেতে চান আলটিমেটলি? নিজেকে কোথায় দেখতে চান 5 বছর 10 বছর পরে? অবশ্যই আমি এমন একটা জায়গায় দেখতে চাই যার জন্য অ্যাটলিস্ট আম্মু আমার প্রতি যে একটা আপসেট এখনো আছে, আম্মুর ওই আপসেটটা যেন কেন না আপসেট থাকে। আছে এখনো? আম্মু সবসময় চাইতো আমি বাসায় যেন থাকি, বিকজ আম্মুর ধারণা তুমি বাহিরে কাজ করবা বা যে জন্যই হোক তোমার বাহিরে যেতে হবে, খুব টেনশন বিষয়টা নিয়ে। তো আমি চাই আম্মুর এই ধারণাটা পাল্টিয়ে যাক, আম্মু আমাকে যেন অনেক কাছে টেনে নেয়। মার কথা বলতে বলতে চোখ ভিজে গেছে। হ্যাঁ, আমার আম্মুকে আমি অনেক ভালোবাসি, তবে আমার আম্মুকে আমি কখনই বুঝাইতে পারি না। তবে আম্মু অনেক বেশি ভালোবাসে, সেটা হচ্ছে আম্মু নিজের ভিতরে রেখে দেয়, খুব জিদ করে আমার উপর, খুব জিদ করে, এরপর ঠিকই আবার কাছে টেনে নেয়। আপনি আপনার মাকে মনের কথাগুলো বলে ফেলেন। আজকে আপনার মা আপনার ভিডিও দেখবে, আমি জানি না আম্মু দেখছে কিনা। দেখবে। তাছাড়া আমি একটা ফ্যামিলি প্রবলেম নিয়ে এখানে আসছি। আই থিঙ্ক আম্মু খুব একটা আপসেট এই বিষয়টি নিয়েও। আম্মু হয়তো এখন কান্নাই করছে হয়তো, তাও আমি আম্মুকে বলবো, আম্মু তুমি আমার উপর ভরসা রাখো, একদিন আমি এমন কিছু করব, তুমি আমাকে ঠিকই নিজের মন থেকে আপন করে নেবা। আমি সেই দোয়া করি ডেফিনেটলি।
এবং আপনার চোখের পানি বলে দিচ্ছে যে আপনি খুবই সততার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে এবং কনফিডেন্সের সঙ্গে পুরো কাজটা করছেন। হয়তো কোনো কারণে আপনার মা সেটা আপনারই মা বাবা কিন্তু আবার ছেলেমেয়ের সবচেয়ে কাছের মানুষ। এই পৃথিবীতে একমাত্র সম্পর্ক বাবা মা যারা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, যারা সন্তানের শুধুমাত্র এবং শুধুমাত্র ভালো চায়, কখনো খারাপ চায় না। তাদের চাওয়ার মধ্যে ভিন্নতা থাকতে পারে, চাওয়ার মধ্যে হয়তো কখনো কখনো মনে হয় যে অপরিণামদর্শিতা আছে, কখনো কখনো মনে হয় চাওয়াটা বোধহয় আমার জন্য পারফেক্ট হচ্ছে না, কিন্তু তাদের চাওয়া হচ্ছে আমার বাচ্চাটা ভালো থাকুক, নিরাপদ থাকুক। সো সেইখান থেকে হয়তো উনি এটা বলেছেন। বাট আপনার চোখের পানির, আপনার কষ্ট, আপনার মনের দুঃখ নিশ্চয়ই ওনার কানে পৌঁছাবে। এবং আপনার আব্বু বলছিলেন যে খুব সাপোর্ট করছেন। আব্বু খুবই সাপোর্ট করছেন। আব্বুর কথা আমি কি বলবো, আব্বুর কথা মানে কিছু মানুষের কথা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমার বাবা হচ্ছে এরকম, তার কথা আমি প্রকাশ করতে পারবো না। বাবা না থাকলে আমার কিছুই হতো না। অসাধারণ লাবণী, আমার খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এবং আপনার স্বপ্ন সত্যি হোক, আপনি একজন বাংলাদেশে আইডল বিজনেস উইমেন তৈরি হন, নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই জায়গায় আপনার সঙ্গে 5 বছর পরে 10 বছর পরে আবারও এরকম হট সিটে বসে আবার কথা বলতে চাই আমি, যাতে করে আমি একটা উদাহরণ তৈরি করতে চাই। এই মেয়েটাকে আমি 5 বছর আগে ডেকেছিলাম, সে আজকে এখানে চলে গেছে। সো সেই স্বপ্নটা আমি আজকে আপনার মধ্যে সেই বীজটা বপন করে দিতে যাচ্ছি। যত বাধাই আসুক, নিজের স্বপ্ন থেকে কখনো দূরে সরে যাবেন না, স্বপ্নটা ধরে রাখবেন এবং আপনার সফলতা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আপনার গল্প শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাইয়া। অ্যাকচুয়ালি আমি কখনোই ভাবতে পারিনি আমি এই সিটে এসে আপনার সাথে কথা বলবো। আমি মানে ইউটিউবে সার্চ করতাম, আপনার লেসনগুলো সার্চ করে করে দেখতাম, সবাই কথা বলতেছে। আমি ভাবতাম আমি কি কখনো পারবো এভাবে গিয়ে কথা বলতে, বাট এভাবে যে মানে সারপ্রাইজ হয়ে যাব, স্বপ্নটা পূরণ হয়ে যাবে, কখনোই কল্পনায় ছিল না। সাডেনলি একটা কালকে কল আসলো, আমি মনে হচ্ছিল স্বপ্নের মধ্যে আছি, বাট না, আমি স্বপ্নের মধ্যে নেই, আসলে আমার স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে। যার জন্য আমি আসলে আপনার কাছে অনেক কৃতজ্ঞ, সবার কাছেই কৃতজ্ঞ যারা আমাকে এখানে আনার সুযোগটা দিয়েছে। এবং ইউটিভি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইউটিভি আপনার মতো একজন তারুণ্যের স্বপ্ন পূরণ করতে পেরেছে, সেজন্য ইউটিউবেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইউটিউবকে অনেক বেশি ধন্যবাদ। ইউটিউবে আছে বলেই আমাদের মতো তরুণ উদ্যোক্তারা এসে কথা বলতে পারছে। ইনশাল্লাহ আমাদের মতো আরও যারা তরুণ উদ্যোক্তা তৈরি হবে তারাও আসবে, তারাও দেখবে, এই আশা আর কি। অবশ্যই। আর ইউটিভি বাণী হচ্ছে উদ্যোক্তা টিভি। অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমার বিশেষ করে দুটো অবজেক্টিভ ছিল। একটা হচ্ছে যে যারা পড়াশোনা করছে, পড়াশোনা করা অবস্থাতে তারা নিজের ক্যারিয়ার তৈরি করতে যাচ্ছে, শুরু করে দিয়েছে, এরকম একজন মানুষকে এনে আপনাদের সামনে পরিচয় করানো। আরেকটা উদ্দেশ্য ছিল যে সেও তো একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে কথা বলতে চায়, কিন্তু সেই সুযোগটা হয়তো তাকে কেউ দেয় না। সেরকম একটা সারপ্রাইজ দেওয়ারও একটা ইচ্ছে ছিল। সেই ইচ্ছে থেকেই আপনার নিজের লাবণীর মুখ থেকেই শুনলেন যে তার স্বপ্ন একটা, যেটা কখনো সে ভাবে না, এই ধরনের একটা স্বপ্ন পূরণের কাজ হলো আজকে। এইটাও আমাদের একটা উদ্দেশ্য ছিল যে মানুষের মনের ছোট ছোট স্বপ্নগুলো আমরা খুব সারপ্রাইজ ওয়েতে পূরণ করার একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকে আজকে লাবণীকে ইনভাইট করা, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এইরকম কার্যক্রম আরও চলতে থাকবে। আরও অনেক সারপ্রাইজ অনেক মানুষের জন্য অপেক্ষা করছে, আপনারা অপেক্ষা থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।